সুলতান এবং নীলুফা সেদিন রাতে পালিয়ে বন্ধুর বাড়ি ওঠে। সকালে নীলুফার পালিয়ে যাওয়ার খবর শুনে মাজেদ খা তার লোকদের খুঁজতে পাঠায়। একটা সময় তারা জানতে পারে সুলতান এবং নীলুফা কোথায় উঠেছে। সেটা এসে মাজেদ খাকে জানায়। সেদিন রাতে সুলতান এবং নীলুফা ঘরে বসেছিল। আগামীকাল সকালে তারা শহরে চলে যাবে তেমন ভাবনা ছিল। এর মাঝে সেখানে ডাকাতের হামলা পড়ে। তারা 5 জন ছিল। সুলতানের একার পক্ষে তাদের সাথে পেরে ওঠা সম্ভব হয়নি। তারা ঘরে তন্ন তন্ন করে মালপত্র খোঁজে, তেমন কিছু না পেয়ে নীলুফাকে হাতের কাছে পেয়ে তাকে ভোগ করে। সবটা সুলতানের চোখের সামনে ঘটে। মাজেদ খা লালবানুর বাহু চেপে ধরে বলে, আমি তাকে খবর পাইয়া লগে লগে ডাকাতদের খবর দিয়ে দিছি। এটা শুনে লালবানু অবাক হয় না। মাজেদ খা যে তার জীবনের দেখা শ্রেষ্ঠ খারাপ মানুষ সেটা সে এতদিনে বুঝে গেছে। মাজেদ খা পুনরায় বলে, এই কথা কাউরে বলিস না। যদিও বইলে লাভ নাই, কারণ ডাকাতরা আগে অন্য বাড়ি ডাকাতি কইরা তারপর অগো কাছে গেছে। তাই এই ডাকাতরা যে উদ্দেশ্য পূর্ণভাবে হানা দিছে এটা কেউই বুঝতে পারবো না। তার চেয়ে বড় কথা, আমার কথা কেউ জানবো না। লালবানু কৌতূহলী দৃষ্টিতে মাজেদ খায়ের মুখশ্রী দেখে যায়। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। মাজেদ খা লালবানুকে উদ্দেশ্য করে বলে, সারা গ্রামে রইটা গেছিল, মাজেদ খায়ের হবু বউ পালাইছে। এখন সবাই বলবো মায়াটা নষ্ট হইছে, মাজেদ খা বাইসে গেছে। এতক্ষণ অবধি যারা আমার সম্মান লইয়া টানছিল তারা এখন আমার ভাগ্যটা এতটা ভালো দেখা আমার অভিনন্দন জানাইব। আমার সম্মানটাও রইল, লগে আমার সম্মানে যে আঘাত করছে তার জীবনটাও নষ্ট হইল। এবার আমি শান্তি পাইতেছি, মেধা শান্তি। লালবানুর মাজেদ খাকে ভীষণ ভয় লাগছে। এত খারাপ একটি মানুষের সাথে সে থাকছে, এটা ভাবতেও তার বুক এখন কেঁপে উঠছে। মাজেদ খা বলে, এই কথাগুলো কাউরে বলিস না, তাইলে তোর পরিণতি ওই মাইয়ার মতোই হইব। এটা বলে মাজেদ খা লালবানুর হাত ধরে তাকে নিয়ে বের হয়। লালবানু মনের মধ্যে বেশ কিছুটা সাহস নিয়ে জিজ্ঞেস করে, আমারে কই নিয়ে যাইতেছেন? তুই নিজের চোখে একটু দেখ, যারে আমার হাত দিয়ে বাঁচাইতে পালিয়ে যেতে সাহায্য করছিলি তার পরিণতিটা ঠিক কি হয়েছে। এটা বলে মাজেদ খা শয়তানি এক হাসি দেয়। লালবানু মাজেদ খাকে এই মুহূর্তে শয়তানের চেয়ে কোনো অংশে কম লাগছে না। লালবানু ঘরে বসেছিল, মুখে তার প্রশান্তির হাসি। মাজেদ খা সেটা লক্ষ্য করে বলে, এত খুশি হয়ে লাভ নাই, ওই পোলা আবেগে বইরা ভাব লইতে আইছে। 2 দিন যাক, পীড়িতের ভূত মাথা দিয়ে নামলে ওই পোলা নিজেই নষ্ট বইলা মাইয়াটারে তাড়াইব। আপনার মতো তো সবাই না, সেটা আজ আমি খুব ভালোভাবে বুঝে গেছি। এটা শুনে মাজেদ খা লালবানুর গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। লালবানু প্রথমবারের মতো বলে ওঠে, কাপুরুষরা এইটাই পারে। মাজেদ খা রেগে লালবানুর চুলের মুঠি ধরে ফেলল। লালবানু ব্যথায় কুকিয়ে ওঠে। মাজেদ খা বলে, ওই নষ্টা পোলা মাইয়া রে একদিন একদিন দেখা তোর মধ্যে সাহস বেড়ে গেছে, তাগো পালাইতে সাহায্য করো, এখন আবার মুখে মুখে কথা বলো। তোর কলিজাটা কত বড় হয়েছে, আয় দেখি আমি। এটা বলে মাজেদ খা লালবানুকে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। লালবানু একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করে, তা তা হলো বাচ্চা পেটে আসার পর থেকে মাজেদ খা কখনো পেটে আঘাত করে না। সে সব সময় সতর্ক থাকে। লালবানু মনে মনে ভাবে যে এই বাচ্চারে নিজের ভাবে না, তার লাইগে এত সতর্কতা, এটা কি তার বাপ সত্তা? লালবানুর মনের জবাব দিতে পারে না। যে প্রশ্নের জবাব জানে না সেটা কিভাবে দেবে। মাজেদ খা লালবানুকে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, এই কথাটা লেখা রাখ, ওই পোলা কয়েকদিন পর ওই মাইয়ারে ঘাড় ধইরা বের করে দিবে। লালবানু কথাটি শুনে বেশ আহত হয়। তার মধ্যে থাকা যে অপরাধবোধ দূর হয়ে গিয়েছিল সেটা আবারও জেগে ওঠে। সত্যি যদি এমন হয় তাহলে লালবানু নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, কারণ তার একটি ভুল সিদ্ধান্ত নীলুফার জীবনে এমন পরিণতি ডেকে এনেছে যে বিষয়টা তাকে বড্ড পোড়াবে। তাই লালবানু মনে প্রাণে চায় আজ সে যে সুলতানকে দেখেছে সে যেন সত্যি হয়। সবসময় তার দৃষ্টি এই সুলতানকেই দেখতে চায়। মাজেদ খা চলে যেতে লালবানুর কাছে ফরিদা বেগম আসে। ফরিদা বেগমকে দেখে লালবানু কিছুটা বিরক্ত হয়। ফরিদা বেগম সেটা বুঝতে পেরে
হাত জোড় করে লাল বানুর সামনে দাঁড়ায়। তারপর বলে, আমাকে ক্ষমা করে দাও। আমি মস্ত বড় একটি ভুল করে ফেলেছি। আমি আসলে বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে। ফরিদা বেগম ভীষণ ব্যাকুল হয়ে লালবানুর কাছে ক্ষমা চায়। লালবানু তার মুখ ভার করে রাখতে পারে না। সে ক্ষমা করে দেয়, কারণ তার মতে ফরিদা বেগম বাধ্য হয়ে সব বলেছে। মাজেদ খাঁ হয়তো তাকে বাধ্য করেছে। ফরিদা বেগম লালবানুর থেকে ক্ষমা পেয়ে তাকে জড়িয়ে ধরে। সে নীরবে কান্না করে যাচ্ছে, আর নিজেই নিজেকে বলছে, আমি আর কোনো ভুল করব না। যে জিনিসটা প্রথমবারে পাওয়া যায় না, সেটা দ্বিতীয়বার আপন হয় না। ফরিদা নিজে নিজেকে বোঝায়, এসব তার আগে ভাবা উচিত ছিল। সে ভাবেনি বলে এত বড় কাণ্ড ঘটে গেল। সবটা তার ভুল। ফরিদা বেগম সত্যি মন থেকে লালবানুর কাছে ক্ষমা চায়। নীলুফা ঘরের এক কোণে বসে নীরবে কান্না করছিল। সুলতান এসে তার পাশে বসে। নীলুফা সুলতানের দিকে তাকিয়ে মান হাসে। তারপর বলে, আমাকে বিয়ে করে তুমি বড় ভুল করেছ। আমি কোনো ভুল করি নাই, যা করছি ঠিক করছি। সুলতান স্বাভাবিকভাবে জবাব দেয়। নীলুফা শান্ত গলায় বলে, আজ নয়তো কাল একটা সময় তোমার মনে হবে তুমি ভুল করেছ। সুলতান জবাব দেয় না। নীলুফা পুনরায় বলে, আবেগে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়েছ তুমি। আমি এখন কলঙ্কিত, পাপী। আমার সাথে তোমার যায় না। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল এটা। আমি কোনো ভুল করি নাই। আমি তোমারে ভালোবাসি। তাছাড়া তুমি নিজ ইচ্ছায় তাগো কাছে যাও নাই। তারা তোমার লগে খারাপ করছে। আমি নিজ চোখে তোমার সেই খারাপ সময়টারে দেখছি। তোমার যন্ত্রণার শব্দ শুনছি, কিন্তু কিছু করতে পারি নাই। এইখানে আমি ব্যর্থ। আসল পাপী আমি, যে তোমারে বাঁচাইতে পারি নাই। নীলুফা সুলতানের দিকে আবেগী চোখে তাকায়। তারপর বলে, এটা তোমার ভালো মানুষই না। আমিও তো ভালো পোলা না। বিশ্বাস করো, আজ যদি আমারে কেউ বলতো ওই মাইয়াটার লগে খারাপ হয়েছে, তারে বিয়ে কর, তাইলে আমি কখনোই করতাম না। কারণ আমি পুরুষ মানুষ। এই সমাজের লোকজন একজন পুরুষ, যার কাছে ওই মাইয়ার অপরাধ না থাকলেও ওই মাইয়া তার বউ হওয়ার যোগ্য নয়। তাই তুমি আমারে ভালো মানুষ বলতে পারো না। আমি ভালো মানুষই দেখাইয়া তোমারে বিয়ে করি নাই। নীলুফা বেশ অবাক হয়। সুলতান তার চোখে চোখ রাখে। নীলুফা উদ্বিগ্ন হয়ে বলে, তাহলে আমি তোমারে বিয়ে করছি কারণ এটা আমার দায়িত্ব ছিল। ওই বাড়িতে তুমি আমার হাত ধইরা গেছিলা। আমি তোমারে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখাইয়া ওইখানে নিয়ে গেছিলাম। যে মুহূর্তে তোমার হাত ধরছি, সেই মুহূর্ত থেকে তুমি আমার দায়িত্ব হইয়া গেছো। আজ যদি আমি তোমারে ফিরাইয়া দিতাম, তাইলে আমি পাপী হইয়া যাইতাম। ওই লোকগুলোর চাইয়াও বড় অপরাধী আমি হইতাম। কারণ আমি একজনের বিশ্বাস ভাঙছি। প্রথমে তো আমি তারে কলঙ্কিনী হওয়ার হাত থেকে বাঁচাইতে পারি নাই। তারপর থেকে নিজেরে সরাইয়া নিয়ে অপরাধ করছি। এত অপরাধের বোঝা আমি নিতে পারতাম না। তাই যে এটা আমার দায়িত্ব, সেইটাই করছি। নীলুফা খুব মনোযোগ দিয়ে সুলতানের কথা শুনল। তারপর বলে উঠল, তোমার বাবা মায়ের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? আছে। আজ তারা আমারে ত্যাগ করলো, কাল ঠিকই মাইনা নিবে, এটা আমার বিশ্বাস। আসলে তারাও এই সমাজে বাস করে, যেখানে মাইয়াগুলোকে অপরাধ হইলে দোষী মাইয়ারাই হয়। তাই আজ মাইনা নিতে পারে নাই, কিন্তু কাল ঠিকই মানব। যতই হোক, রক্ত বইলা কথা। কয়দিন দূরে সরাইয়া রাখবো? দরজার ওপাশে দাঁড়ানো জাহানার এবং নিজাম হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকায়। জাহানারা মনে মনে বলে, আমার মাইয়া এই পুলারে ভালোবাসে কোনো ভুল করে নাই। এটা বোধহয় তার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত। জাহানারা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নিজাম তাকে সামলে নেয়। সুলতান এবং নীলুফা শহরের উদ্দেশ্যে পা বাড়ায়। গ্রাম থেকে বের হবার পূর্বে সুলতান নীলুফাকে নিয়ে তার বাড়ি যায়। সুলতানের বাড়ির সবাই নীলুফার সাথে ভীষণ বাজে ব্যবহার করে। সুলতান তাদের যথাযথ বোঝানোর চেষ্টা করে, যা হয়েছে তাতে নীলুফার কোনো দোষ নেই। কিন্তু তার পরিবার বুঝতে চায় না। তার দুজন বের হয়ে আসে। শহরে যাওয়ার গাড়িতে ওঠে। সুলতান নীলুফার হাতটি শক্ত করে ধরে। নীলুফা অবাক হয়ে সুলতানের দিকে তাকায়। সুলতান চোখের ভাষায় বোঝায়, আমি আছি সারা জীবনের জন্য। নীলুফার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তবে এটা দুঃখের নয়, সুখের। নীলুফা মনে মনে বলে, আমার স্থানে অন্য কেউ থাকলে হয়তো মারা যেত,
কারণ তাদের পাশে থাকার জন্য কোনো সুলতান যে থাকে না। নিজাম খাবারিতে ফিরে আসে। তাকে দেখে মালাকে বেগম ভীষণ রেগে যায়। সে মাজেদের উপর রাগারাগি করে। মাজেদ খাতাকে বোঝায় তার বোনের ভুলের জন্য তার পেটে লাথি মারতে পারে না মাজেদ। তাছাড়া গ্রামের লোকদের তো বোঝাতে হবে মাজেদ কত উদার। তার সম্মান নষ্ট করে পালিয়ে যাওয়ার পরও সে নিজাম এবং তার মায়ের পেটে লাথি মারেনি, নিজামের কাজ কেড়ে নেয়নি। এটা মাজেদের উদারতা। সে এই গ্রামের যোগ্য মাতব্বর। নিজাম লালবনুর কাছে এসে তাকে জড়িয়ে ধরে। লালবনু অবাক হয়ে যায়। নিজাম খুশি হয়ে বলে, তোমারে মেলা ধন্যবাদ, তোমার লাগে আমার বইনে তো ভালো বর পাইল। তৎক্ষণাৎ লালবানু নিজামকে ছাড়িয়ে নেয়। সে দূরে সরে দাঁড়ায়। নিজাম অবাক হয় না, তবে প্রথমবারের মতো লালবানুকে উদ্দেশ্য করে বলে, তোমার মনে হয় না তোমার এবার জীবন নিয়ে ভাবা দরকার? মানে? লালবানু বুঝতে পারে না। নিজাম তাকে অবাক করে দিয়ে বলে, তোমার জীবনে সুখী হওয়ার অধিকার আছে, যেমন আমার বোনের ছিল। চলো না লালপরি, আমরা একটা সুখের দুনিয়া গইরা তুলি। নিজামের মুখে এমন কথা শুনে লালবানু অবাক হয়ে যায়। তার চোখে মুখে দ্বিধা ফুটে ওঠে। নিজাম লালবানুর হাত শক্ত করে ধরে বলে, লালপরি, আমরা চাইলেই আমাকে সুন্দর একটা সংসার হইতে পারে। লালবানু নিজামের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। লালবানু বোঝে নিজামের অনুভূতি। সরাসরি ভালোবাসার কথা না বললেও নিজাম যে তাকে ভালোবাসে সেটা লালবানু জানে। সেই সাথে লালবানু আরও একটি কথা জানে, সেটা হলো সেও নিজামের প্রতি দুর্বল। কিন্তু এটা ভুল, এটা পাপ। লালবানু ভাঙা গলায় বলে, এইটা পাপ, এটা পাপের দুনিয়া, আমি সেইখানেই যাইতে চাই না। লালবানু ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। তার পেট বেশ খানিকটা ফুলে উঠেছে। সে সযত্নে নিজের ডান হাতটি পেটের উপর রাখে, তারপর চোখ বন্ধ করে ডান হাতে ডান হাতটি পেটের উপর রাখে। তারপর চোখ বন্ধ করে নিজের বাচ্চার উপস্থিতি অনুভব করার চেষ্টা। এই অনুভূতি খুব সুন্দর। একজন মা জানে এমন অনুভূতি কতটা মধুর। লালবানু বাচ্চার উপস্থিতি অনুভব করে। তার মুখে ফুটে ওঠে হাসি। সে মনে মনে বলে, তোর বাপটা ভালো মানুষ হইল না, তোর মাও খারাপ হোক সেটা আমি চাই না। আমি চাই না তুই দুনিয়ায় এসে দেখ তোর মা পাপ করছে, সেও নষ্ট হয়ে গেছে। লালবানু নিজের বাচ্চার মাধ্যমে নিজেকে বোঝায়। সে পুনরায় মনে মনে বলে, তোর মায়ের মনের মধ্যে যে অনুভূতি জাগছে সেটা পাপ। দুনিয়ার কোনো পরিস্থিতিতেই সেটা ভালো হইতে পারে না। আর যেটা পাপ সেটা পাপই। এই অনুভূতি শয়তানের পথ প্ররোচনা, যে তার মায়ের কষ্টের সুযোগ নিয়া তার মধ্যে পাপ ঢুকাইতে চায়। কিন্তু তোর মা পাপী হইব না। তোর মা তোর সামনে লজ্জিত মুখে দাঁড়াইতে পারবো না, কিছুতেই পারবো না। লালবানু চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে চোখ মেলে তাকায়। নিজে নিজেকে বলে, লালবানুর বয়সটা যতই হোক, সে বুদ্ধিতে মেলা বড় হয়ে গেছে। সে এমন পাপ করবে না, কিছুতেই না। লালবানু মনে মনে সিদ্ধান্ত নেয়, সে নিজামের সাথে দূরত্ব তৈরি করবে। এই মুহূর্তে এটাই জরুরি। তার ভাগ্যে যা আছে সেটাই হবে। তাই কষ্ট ভাগ করে নেওয়ার নামে পরপুরুষের সংস্পর্শে যে পাপের পথে পা বাড়াতে সে আগ্রহী নয়, কিছুতেই নয়। লালবানু আপন মনে সেসব ভাবছিল। সেই মুহূর্তে নিজাম তার ঘরে আসে। সে লালবানুর পেছনে দাঁড়িয়ে বলে, লালপরি। লালবানু চমকে পেছনে তাকায়। নিজামকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিছুটা থমকায়। পরক্ষণে নিজেকে সামনে বলে, ভাবি হই তোমার, তাই ভাবি বইলা সম্বোধন করবা। লালবানু যথেষ্ট শান্ত গলায় বাক্যটি বলে। তবুও তার এই বাক্যটি শুনে নিজাম কিছুটা হতভম্ব হয়ে যায়। নিজাম কিছু বলতে যাবে, তার পূর্বে লালবানু বলে, যখন তখন যার তার ঘরে ঢুইকা পড়া শোভনীয় নয়, এটা বাজে দেখায়। লালবানুর এই কথাটিতে নিজাম বেশ কষ্ট পায়। সে অনেকটা ব্যথিত হয়, তাই হতদন্ত হয়ে বের হয়ে যায়। নিজাম চলে যাওয়ায় লালবানুর কিছুটা খারাপ লাগে। তার মন বলে, তার এইভাবে বলা আমার উচিত হয় নাই। তবে লালবানুর মস্তিষ্ক তাকে সমাধান করে, সাবধান করে, যা হয়েছে ঠিক হয়েছে, এভাবে দূরত্ব রাখবে, বাড়বে। লালবানু তাই মনের কথায় সায় দেয় না।
সুলতান এবং নীলুফার দাম্পত্য বেশ ভালোই কাটছে। প্রথম নীলুফা সেই ঘটনা নিয়ে ভয়ে কষ্টে গুমড়ে থাকলেও পরে সুলতানের সাহায্যে সে সব খারাপ স্মৃতি মাথা থেকে মুছে ফেলে। সুলতান অবশ্য এতে তার অনেক সাহায্য করেছে। নীলুফা এবং সুলতানের সংসার খুব সুন্দর যাচ্ছে। নীলুফা মাঝে মাঝে ভাবে, এত সুখ তার কপালে ছিল, সে সত্যি এত কিছুর যোগ্য। তার এই ভাবনা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ কোনো না কোনোভাবে সুলতান তার ভাবনা ভুল প্রমাণ করে দেয়। সে নীলুফাকে বোঝায়, এটা তার জীবন, যেখানে একটা সুখের সংসার আগেই লেখা ছিল। নীলুফা নিজের এই সুখের সংসারে সবসময় লাল বানুর কথা মনে করে। তার দিনের পর দিন লাল বানুর প্রতি কৃতজ্ঞতা বোধ বাড়তে থাকে। সেদিন লাল বানু না থাকলে হয়তো নীলুফা সুলতানকে এই ভিন্ন রূপে চিনতে পারত না। তার জানাই হতো না এই মানুষটা তার ভাবনার চেয়েও ভালো, একটু বেশি ভালো। লাল বানু সিঁড়ি বেয়ে ওপর নিচ করতে এখন বেশ কষ্ট হয়, যার জন্য মালেকা বেগম তাকে নিচে আসতে বারণ করে, উপরে থাকতে বলে। ফরিদা বেগম নিজ হাতে রোজ তার জন্য খাবার নিয়ে আসে। নিজাম বেশ কিছুদিন ফরিদা বেগমকে নজরে রেখেছে, যদি লাল বানুর খাবারে কিছু মিশিয়ে দেয় সেই ভয়। তবে না, ফরিদা বেগম তেমন কিছুই করেনি। আজ ফরিদা বেগম খাবার নিয়ে আসলে লাল বানু তাকে বসতে বলে। ফরিদা বেগম বিছানার এক পাশে বসে। লাল বানু তাকে অবাক করে দিয়ে প্রথমবারের মতো জিজ্ঞেস করে, মাজেদ খায়ের লাগে আপনার অন্যরকম সম্পর্ক আছে? ফরিদা বেগম অবাক হয়ে যায়। লাল বানুর মুখে এই কথাটি তার বেশ অবাক লাগলো। সে বিস্মিত কণ্ঠে বলল, এসব কি বলো? আমি অনেক আগে শুনেছিলাম, তখন বিশ্বাস করি নাই। কিন্তু কিন্তু ফরিদা বেগম বেশ ভয় পায়। লাল বানু বলে, গতকাল আপনারে বলতে শুনলাম। গতকাল লাল বানু দোতলায় একটু পায়চারি করছিল, সে সময় ফরিদা বেগমের ঘর থেকে মাজেদ খায়ের গলা ভেসে আসে। তাই লাল বানু ফরিদা বেগমের ঘরের দরজার সামনে দাঁড়ায়। তখন ফরিদা বেগম বলে, ভাবিকে ঠকিয়েছ, আমাকে ঠকিয়েছ। লাল বানু আর তার বাচ্চাকে ঠকিও না, মেয়েটা বড্ড ভালো। এত ভালো মেয়ে তোমার সাথে যায় না, তাও ভাগ্য গুণে পেয়ে গেছ, তাই তাকে ঠকাইও না। মাজেদ খা তার জবাব দেয়নি। ফরিদা বেগম বারবার অনুরোধ করেছিল মাজেদ খাকে বোঝায়, তার এখন অন্য নারীদের প্রতি নজর না দিয়ে লাল বানুর প্রতি নজর দেওয়া উচিত। লাল বানু ততটা শুনে নিজের ঘরে চলে আসে। লাল বানু থেকে এটা শুনে ফরিদা বেগম মান হেসে বলে, আমাকে না, ভাবি ঠকিয়েছে সেটা বলেছি। তুমি ভুল শুনেছ। ফরিদার কথা লাল বানুর বিশ্বাস করে না। সে পুনরায় জিজ্ঞেস করে, আপনি আপনার কথা না হয় বলেন নাই, তাইলে ভাবির কথা কেন বলছেন? ভাবিরে ঠকিয়ে মাজেদ খা তোমাকে বিয়ে করতে চেয়েছিল, সেটা ভাবি যেটা ভাবি মেনে নিতে পারেনি, তাই তো আত্মহত্যা করেছে। সেজন্য আমি আর কথা বলছি, তার কথা বলছি। লাল বানু ভীষণ অবাক হয়। ফরিদা বেগম তাকে জানায়, লাল বানু মাজেদ খা অনেক দিন আগে দেখেছিল। পছন্দ হওয়ার পর বাড়িতে এসে তৃতীয় বিয়ের কথা তোলে, যে কারণে মূলত ভাবি আত্মহত্যা করে। কারণ সে অনেক অত্যাচার মেনে নিয়ে মাজেদের সাথে পারেনি, শেষবারের জন্য এই তৃতীয় বিয়ে মানতে পারেনি, তাই বাধ্য হয়ে এসব করে। লাল বানু এতদিন পর মাজেদ খায়ের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর আসল কারণ জেনে বেশ কষ্ট পায়। তার জন্য মানুষটা চলে গেল। ফরিদা বেগম লাল বানুকে চিন্তা করতে বারণ করে। এতে লাল বানুর দোষ কি, সে তো জানতো না। লাল বানু তাও বেশ কষ্ট পায়। সেদিন রাতে মাজেদ খা এবং লাল বানু পাশাপাশি শুয়েছিল। লাল বানু মনে বেশ সাহস নিয়ে বলে, আপনি এখনো বিশ্বাস করেন এই বাচ্চা আপনার নয়? লাল বানুর এই কথার জবাবে মাজেদ খা স্পষ্টভাবে বলে, যে বাচ্চা আমার না সেটা আমার, এটা আমি ভাবতে কেন যাবো? লাল বানু বরাবরের মতো হতাশ হয়। মাজেদ খা ডাক্তারের কথায় বিশ্বাস করেছে, কিন্তু বাস্তবতাকে না। লাল বানু কিছুদিনের মধ্যে বাচ্চা প্রসব করবে। সেই সময় দাঁড়িয়ে তার ভরা পেট দেখেও মাজেদ খা বিশ্বাস করছে না এটা তার বাচ্চা। লাল বানু তার সাহস নিয়ে পুনরায় বলে, আমি তো ওই সময় বাড়ি থেকে বাইরে যাই না,
গেলেও আপনাদের লগে, তাইলে এই বাচ্চার বাপ অন্য কেউ কিভাবে হয়? মাজেদ খা জবাব দেয় না। সে উত্তর নিশ্চুপ। কিছুক্ষণ নিশ্চুপ থাকে। লালবানু পুনরায় বলে, এটা আপনাদের বাচ্চা, আপনারা না মানলেও সত্যি। মাজেদ খা মান হাসে। তারপর বলে, তুই এই বাচ্চা পোলা পোলা হোক সেটা দোয়া কর, কারণ এই বাচ্চা পোলা না হইলে আমি অন্যের বাচ্চারে নিজের বইলা এই সমাজে পরিচয় দেব না। এই কথা মাথায় রাখ। তখন তোর নষ্টামি আর বাচ্চার বাপ দুইটাই বের হয়ে আসবো। মাজেদ খায়ের কথাটা শুনে লালবানু মনে আবারও ভয় জেগে ওঠে। মাজেদ খা সব সময় বলে ছেলে বাচ্চা চাই, কিন্তু এটা কি লালবানুর হাতে আছে? তবে এই বাচ্চা যদি মেয়ে হয়, তাহলে মাজেদ খা তাকে সারা সমাজের সামনে নষ্টা বলবো, যেটা সত্যি নয়। লালবানু কোনো ভুল করে নাই। আচ্ছা, তখন লালবানু এই বাচ্চা যে মাজেদ খায়ের, সেটা প্রমাণ করবে কিভাবে? তখন লালবানু পরিণতি কি হবে? লালবানু এ সময় এত চিন্তা নিতে পারছে না। সেজন্য সেও চায় এই বাচ্চা ছেলে হোক। তার সংসার, তার চরিত্র সবার কাছে বোঝায় থাকুক। সময় কারোর জন্য থেমে থাকে না। যে তা যার সে তার গতিতে সব সময় চলে যায়। তেমনভাবে গর্ভকালীন ৯ মাস কিভাবে কেটে গেল লালবানু সেটা টের পায় না। দেখতে দেখতে তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেছে। গ্রামের ধাই লালবানুকে দেখে জানিয়েছে খুব শীঘ্রই তার সন্তান আসবে। সে অনুযায়ী লালবানু চোখের সামনে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে ভেবে ফেলেছে তার সন্তান আসলে তার সাথে কি করবে, কিভাবে তাকে নিয়ে সমস্ত সময়টা কাটিয়ে দেবে। মাঝরাতে লালবানুর প্রসব বেদনা উঠলে নিজাম গিয়ে তাই ডেকে নিয়ে আসে। তাই আসলে মাজেদ খা ঘর থেকে বের হয়। মাজেদ খা বের হতে ধাই ধাই ফরিদা বেগম এবং মালিকা বেগমকে চলে যেতে বলে, কারণ সে একা পারবে। বাচ্চা হলে বেগমেরা তো অবশ্য কিছুটা অবাক হয়, তবে তেমন প্রতিক্রিয়া দেখায় না। তারা চলে যায়। ধাই প্রথমে লালবানুকে একটু ওষুধ দেয়। লালবানু সেটা খেয়ে নেয়। তার কিছুক্ষণ পর লালবানুর কানে বাচ্চার কান্নার শব্দ আসে, তবে সে চোখ মেলে বাচ্চাকে দেখতে পারে না। তার আগে সে নিস্তেজ হয়ে পড়ে যায়। চোখ বন্ধ হয়ে যায় তার। প্রায় কয়েক ঘন্টা পর লালবানুর জ্ঞান ফেরে। সে চোখ মেলে তাকায়। তার পাশে ফরিদা বেগম বসে আছে। লালবানু অনেক আশা নিয়ে বলে, আমার বাচ্চা। লালবানু চোখে মুখে খুশি দেখে ফরিদা বেগম কান্নায় ভেঙে পড়ে। লালবানু অবাক হয়। ফরিদা বেগম কান্নারত অবস্থায় বলে, তোমার মৃত মেয়ে হয়েছে। লালবানুর দুনিয়াটা থমকে গিয়েছে। তার পুরো পৃথিবী ওলটপালট হয়ে গেছে। চোখের সামনে বাচ্চাকে দেখার এ স্বপ্নগুলো কেমন ভেসে উঠছে। দীর্ঘ ৯ মাস পর তার নিজের পেটে থাকা বাচ্চার সাথে কাটানো সময়গুলো মনে পড়তে থাকে। লালবানুর চিৎকার, কান্নার শব্দে চারদিক ভারী হয়ে ওঠে। ফরিদা বেগম লালবানুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু লালবানু বুঝতে চায় না। সে কান্নারত কণ্ঠে বলে, আমার মাইয়া বাইচা ছিল। তার কান্নার শব্দ আমি পাইছি। আমার মাইয়া মরা হয় নাই। লালবানু চিৎকার, চেঁচামেচি এবং কান্না শুনে সবাই সেখানে আসে। মাজেদ খা আসতে লালবানু তার গলা চেপে ধরে বলে, আমার মাইয়া কই? আমার মাইয়ার লগে আপনি কি করছেন? আমার মাইয়া কই? আমার মাইয়া একটা শিশু ছিল, একটা নিষ্পাপ ভুল। আমার সেই পবিত্র মাইয়াটারে আপনি মায়েরা ফালাইলেন। আপনি এত নিষ্ঠুর, এত খারাপ। লালবানু নিজেকে সামলাতে পারে না। সে মাজেদের উপর ক্ষিপ্ত হয়ে যায়। জীবনে প্রথমবারের মতো সে মাজেদ খায়ের গালে থাপ্পড় বসিয়ে দেয়। এরা দেখে সেখানের সবাই হতভম্ব হয়ে যায়। লালবানু পুনরায় মাজেদ খাকে আঘাত করে বলে, আমার মায়ার লগে তুই কি করছো? ওই ধাই আমারে কি ওষুধ দিছে? আমি এতক্ষণ ঘুমাইলেন কে? বল, আমার মায়ার লগে কি করছো? মাজেদ খা বেশ রেগে যায়। মালিকা বেগম এসে লালবানুকে ধরে বলে, তোমার মাইয়া
মরা মাইয়া হইছে, এতে কারো কোনো দোষ নাই। লালবানু নিজের সমস্ত শক্তি দিয়ে মালেকা বেগমকে ধাক্কা মেরে ফেলে দেয়। মালেকা বেগম সিটকে পড়ে যায়। লালবানু রাগান্বিত গলায় বলে, তোরা খুনি, তোরা সব খুনি। তোরা আমার নিষ্পাপ ফুলটারে শেষ করছ। আমার জান, আমার কলিজার টুকরা, আমার মাইয়াটারে তোরা মারছ। তোরা খুন করছ। নইলে আমি এতক্ষণ ঘুমাইলাম কিভাবে? ওই ধাই আমার ঘুমের ওষুধ দিছে। তগো কথাই দিছে, তোরা সবাই খুনি। মাজেদ খাঁ সহ্য করতে না পেরে লালবানুকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ফরিদা এসে লালবানুকে ধরে। লালবানু কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। ফরিদা মাজেদ খাঁয়ের দিকে রাগে চোখে তাকায়। তারপর বলে, ও একজন মা, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান হারিয়েছে। এখন ওর মাথা ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। এখন একটা মরছে বইলা ও আদব কায়দা সব ভুইলা আমার গায়ে হাত তুলব? মাজেদের কথা শুনে ফরিদা অবাক হয়। সে অবাক কণ্ঠে বলে, আপনার সন্তান হারিয়ে আপনার কোনো দুঃখ হচ্ছে না? মাজেদ খাঁ জবাব দেয়। ফরিদা বেগম পুনরায় বলে, লালবানু কিন্তু খুব একটা ভুল বলছে না। বাচ্চার কান্নার শব্দ আমিও শুনছিলাম। কিন্তু সেই সময় আপনারা আমাকে নিজের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন কেন? মাজেদ ফরিদার গলা চেপে ধরে বলে, এইবার তুই আমাকে প্রশ্ন করবি? মাজেদের হাত থেকে ছাড়া পেয়ে ফরিদা বেগম বলে, মেয়ে হয়েছে বলে আপনারাই তার সাথে খারাপ কিছু করেছেন, তাই না? আপনাদের ব্যবহারে এটা আমি এখন নিশ্চিত। মাজেদ খাঁ রাগান্বিত চোখে তাকালে ফরিদা বেগম চুপ করে যায়। সে মনে মনে বলে, আমি এত খারাপ একজন মানুষের জন্য এত কিছু করলাম। ফরিদার নিজের প্রতি নিজের ঘৃণা হয়। মাজেদ এবং মালেকা ঘর থেকে বের হয়ে যায়। ফরিদা লালবানুর পাশে বসে থাকে। লালবানুর জ্ঞান ফিরলে সে পুনরায় বাচ্চার জন্য কান্নাকাটি করে দেয়। তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ফরিদা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ফরিদা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, তুমি একটু নিজেকে সামলাও। এত ভালো আমি চাই না। আল্লাহরে বলো না, এত ভালো আমি চাই না। আমার এত ভালো লাগবো না। আমি আমার মাইয়ারে চাই। আমার মাইয়ার মরা হয় নাই, আমি তার কান্না শুনছি। লালবানুকে সান্ত্বনা দিতে ফরিদা বেগম বলে, হয়তো তারপর মারা গেছে। লালবানু নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে বিছানায় হাত দিয়ে আঘাত করে। তারপর নিজের বুক নিজের থাপ্পড় মারে। তারপর বলে, আমার মাইয়া যদি মরাই হয়, তাইলে সেই মরা মাইয়া আমার লাইগা রাইখা দেয় নাই কেন? তার কেন মাটি দিয়া দিল? আমি আমার সেই মরা মাইয়ার মুখ দেখতাম, তারা আমার ঘুম ভাঙার অপেক্ষা করে নাই কেন? কান্নার জন্য লালবানুর কথা তেমন বোঝা যাচ্ছে না। কিছুটা ভাঙা ভাঙা শব্দ শোনা যাচ্ছে। তবে ফরিদা তার কথা বুঝতে পারছে। লালবানু একটু থেমে পুনরায় বলে, আমার মাইয়ার মৃতদেহ রাখলে তারা ধরা পড়ে যাইত। তারা আমার মাইয়ারে যে খুন করছে সেটা প্রমাণ হইয়া যাইত। তাই তারা আমারে ঘুম পাড়াইয়া রাখছে। তারপর আমার মাইয়াডারে শেষ কইরা দিছে। লালবানু হাজারি কান্না, নিজের ভাগ্যকে দোষ দেওয়া ফরিদা সহ্য করতে পারে না। সেও কান্না করে দেয়। নিজের সন্তান শোক না পাওয়া ফরিদা উপলব্ধি করতে পারে এক মায়ের যন্ত্রণা। ফরিদা বেগম লালবানুকে কিছুটা শান্ত করে তার জন্য খাবার নিয়ে আসতে নিচে যায়। সেই সময়ে ধীর পায়ে লালবানুর ঘরে প্রবেশ করেন নিজাম। নিজামকে দেখে লালবানু আবার কান্নায় ভেঙে পড়ে। নিজাম এসে লালবানুর পাশে বসতে লালবানু তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সে বলে, আমার বাচ্চাটা জীবিত হয়েছিল, কিন্তু ওরা আমার বাচ্চাটারে মায়েরা ফেলাইল। আমার ফুলটারে, আমার মাইয়া। লালবানু কান্না করতে করতে বাচ্চার সাথে তার কল্পনা করা স্মৃতিগুলো বলে। মাজেদ খাঁয়ের মেয়ে পছন্দ না, সেটা জেনে লালবানুর মনের মধ্যে ভয় হয়েছিল। তার জন্য বাধ্য হয়ে একটি ছেলে সন্তান চাইলেও মনের কোণে তার মেয়ে নিয়ে হাজারটা স্বপ্ন গড়ে উঠেছিল। তাই তো সে মনে মনে তার জান, কলিজার মেয়ের নামটা অবধি ভেবে রেখেছিল, যে নামটি ছিল ফুলজান। নিজাম স্তব্ধ হয়ে যায়। লালবানু সব কথা শুনে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। সে পুরোপুরি বাকহীন হয়ে গেছে। লালবানু নিজামকে বলে, জানো নিজাম, ভাবিও না আমার মাইয়াডারে দেখে নাই। তারা আমাকে চোখের আড়ালে মাইয়াডারে সরাইয়া দিল। ইচ্ছা কইরা করছে। তারা ইচ্ছা করে আমার মাইয়াডারে মায়েরা ফেললো।
তারা ইচ্ছা কইরা করছে, কারণ ও মাইয়া হইছে। তাগত বংশের উত্তরাধিকার দরকার ছিল, তাই তাড়াতাড়ি মাইরা ফালাইলো। নিজামের মুখ দিয়ে লালবানুকে দেবার মতো কোনো সান্ত্বনা বের হয় না। সে লালবানুর কষ্টটা শুধু অনুভব করছে। লালবানুকে কিছুটা স্বস্তি দিতে নিজাম বলে, তোমার মায়াডারে আমি দেখছি লালপরি, তোমার মতোই সুন্দর হয়েছে। তোমার মতো নাক মুখ সব, চোখটা দেখতে পারি নাই, সেটা বন্ধ ছিল, হয়তো সেটাও তোমার মতো ছিল। লালবানু এটা শুনে আরো কান্নায় ভেঙে পড়ে। নিজাম সত্যি বাচ্চাটাকে দেখেছিল। লালবানু যখন তার মুখে শুনে তার মেয়েটা মৃত ছিল, নিজাম তাকে মৃত অবস্থায় দেখেছে, তখন সে বলে, ওরা আমার মায়াডারে মনে হয় 2 মিনিটও এই দুনিয়ায় জীবিত থাকতে দেয় নাই। নিজাম শক্ত করে লালবানুকে জড়িয়ে ধরে, তাকে জড়িয়ে ধরে নিজাম কান্না করে দেয়। লালবানু মনের কষ্টে নিজামকে উদ্দেশ্য করে বলে, আমার এই নরক থেকে লিয়া যাইবা না নিজাম? নিজাম অবাক হয়। সে হতভম্ব হয়ে কান্নারত দৃষ্টিতে লালবানুর দিকে তাকায়। লালবানু বলে, এতগুলা পাপির লগে থাইকা আমি ভালো থাইকা কি করব? তার যাইয়া নিজেও পাপী হইয়া যায়। নিজাম আগের থেকে দ্বিগুণ হতভম্ব হয়ে যায়। লালবানু মলিন গলায় বলে, পরকীয়া পৃথিবীর জঘন্যতম শব্দ, মানব জীবনের মেলা বড় পাপ। আমি যখন ভালো হইয়া শান্তি পাই নাই, তখন এই পাপের দুনিয়ায় যাইয়া নিজের শান্তি খুঁজা লই। নিজাম এক দৃষ্টিতে লালবানুর দিকে তাকিয়ে আছে। লালবানুর কথার অর্থ নিজাম বুঝতে পারে। সেদিন নিজাম লালবানুকে সরাসরি না হলেও ঘুরিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আজ লালবানু তাতে সম্মতি জানাচ্ছে। নিজামকে তাকিয়ে থাকতে দেখে লালবানু বলে, তোমার লালপরীরে লইয়া তোমার ভালো থাকতে এখন আর ইচ্ছা করতেছে না? করছে। নিজাম খুব আস্তে করে জবাব দেয়। লালবানুর চোখে মুখে হাসি ফুটে ওঠে। সে বেশ কঠিন গলায় বলে, আমিও তোমার লগে থাকতে চাই। যে অনুভূতি তোমার লগে আমার মনে জন্মাইছে, সেটা যতই পাপ হোক, আর আমি কি পিছু হটব না। আমি সেই পাপের দুনিয়ায় পা রাখব। যাই হইয়া যাক, নিজের মাইয়ার খুনির লগে আমি আর থাকবো না। তাতে যদি পাপের পথে পা বাড়াইতে হয়, তাইলে বাড়াবো। একটু থেমে লালবানু পুনরায় বলে, লালবানু ভালো থাকতে চায়। এবার লালবানু শান্তি চায়। তার মাইয়ার অপরাধীর লগে থাইকা সে তার মাইয়ার কাছে অপরাধী হইতে পারবো না, কিছুতেই পারবো না। দরজার কাছে দাঁড়ানো ফরিদা এসব শুনে হতভম্ব হয়ে যায়। তবে সে ভেতরে প্রবেশ করে না, দরজা থেকে চলে যায়। ফরিদার মনে হয় লালবানু সঠিক সিদ্ধান্ত নিয়েছে। একদিন ফরিদা মানুষের মাজেদের জীবন থেকে সরাতে নিজাম এবং লালবানুকে এক করতে চেয়েছিল, যাতে তারা পালিয়ে গেলে সে শান্তি পায়, তার চাওয়া পূর্ণ হয়। তবে আজ সে চায় লালবানু ভালো থাকুক। লালবানু নিজের ভালো থাকার জন্য নিজামের সাথে মিলে যাক।